জামিনে মুক্তি পেয়ে বাড়িতে যেতে বাধা, সংঘর্ষে আহত অর্ধশতাধিক। ছাত্র আন্দোলন সামলানোর ক্ষেত্রে ভুল হয়েছে বলছেন জয়। আরাফাতের লুকিয়ে থাকা নিয়ে যা জানালো ফরাসি দূতাবাস। জানাবো আয়নাঘর নিয়ে মুখ খুললেন ব্যারিস্টার আরমান। এবং সর্বশেষ জানাবো 12 দেশের মুদ্রা নিয়ে পালাচ্ছিলেন সালমান এফ রহমান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জামিনে মুক্তি পেয়ে বাড়িতে যেতে বাধা, সংঘর্ষে আহত অর্ধশতাধিক। কিশোরগঞ্জের ভৈরবের মৌটুপি গ্রামে জামিনে মুক্তি পেয়ে বাড়িতে যেতে বাধা দেওয়া সংঘর্ষে জড়িয়েছে দুই পক্ষ। এ ঘটনায় অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উল আজহার আগের দিন ফুটবল খেলা নিয়ে কর্তাবাড়ি ও সরকার বাড়ির লোকজনের মধ্যে সংঘর্ষে কর্তাবাড়ির নাদিম মিয়া গুরুতর আহত হন। গত 19 জুন চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এই ঘটনায় নাদিমের পরিবার সরকার বাড়ির লোকজনের নামে মামলা করে। পরে সরকার বাড়ির 68 জন কিশোরগঞ্জ কোর্টে হাজিরা দিতে গেলে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান বিচারক। উভয় পক্ষ ইটপাটকেল, দা, বল্লম, টেটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। থেমে থেমে 4 ঘন্টা ধরে চলে সংঘর্ষ। এতে আহত হন অর্ধশতাধিক। সংঘর্ষে একই পরিবারের 3 জন পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হন। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ছাত্র আন্দোলন সামলানোর ক্ষেত্রে ভুল হয়েছে বলছেন জয়। আন্দোলন সামলানোর ক্ষেত্রে ভুল হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। জয় বলেন, প্রথম থেকে আন্দোলনকারীদের সঙ্গে সম্পৃক্ত হয়ে সরকারের কোটার বিরুদ্ধে কথা বলা উচিত ছিল। প্রকাশিত এই সাক্ষাৎকারে তিনি বলেন, আমি বিশ্বাস করি আমাদের সরকারের কোটার বিরুদ্ধে কথা বলা উচিত ছিল। এমনকি এটি আদালতের উপর ছেড়ে দেওয়ার পরিবর্তে শুরু থেকে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলা উচিত ছিল। জয় বলেন, কোটা কমানোর জন্য আমাদের সরকার সুপ্রিম কোর্টে আপিল করেছে, তবে আদালত ভুল করেছে। আমরা সবাইকে কোটা চাই না বলে আশ্বস্ত করার সুপারিশ করেছিলাম, কিন্তু সরকার আমাদের সেটা শোনেনি এবং বিচার ব্যবস্থার উপরই বিষয়টি ছেড়ে দিয়েছে। জয় দাবি করেন, ছাত্রদের এই আন্দোলন সহিংস হওয়ার পেছনে একটি বিদেশি গোয়েন্দা সংস্থার হাত ছিল। তিনি বলেন, একটি বিদেশি গোয়েন্দা সংস্থা এই আন্দোলনের পেছনে ছিল বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, কারণ অনেক আন্দোলনকারীর কাছে 15 জুলাই থেকে আগ্নেয়াস্ত্র ছিল। গত 15 বছর ধরে আমরা জঙ্গিবাদ নিয়ন্ত্রণে সফল হয়েছি, ফলে বাংলাদেশে এখন আগ্নেয়াস্ত্র পাওয়া খুবই কঠিন। বাংলাদেশে আগ্নেয়াস্ত্র পাচার ও আন্দোলনকারীদের কাছে সরবরাহ একমাত্র কোনো বিদেশি গোয়েন্দা সংস্থা করতে পারে। শেখ হাসিনা দেশত্যাগের বিষয়ে জয় বলেন, একদিন আগেও তিনি বা তার মা কেউ ভাবেননি পরিস্থিতি এত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। মায়ের দেশ ছাড়ার কোনো ইচ্ছাই ছিল না। তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দিয়ে পদত্যাগ করতে যাচ্ছিলেন। এছাড়া জনগণের উদ্দেশ্যে তিনি একটি ভিডিও বার্তা বিষয়টি নিয়ে ঘোষণার কথা ভেবেছিলেন। এজন্য তিনি বিবৃতির খসড়া তৈরি করেছিলেন এবং সেটি রেকর্ড করার প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি বলেন, সবকিছু পরিকল্পিত ছিল, তবে তিনি যখন রেকর্ডিং শুরু করতে গেলেন নিজের বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্যরা সময় নেই বলে জানিয়ে দেন। তারা বলেন, ম্যাম সময় নেই, আমাদের এখন যেতে হবে। জয় বলেন, শেখ হাসিনা দেশ না ছাড়ার জন্য অনড় ছিলেন। তিনি মাকে রাজি করিয়েছেন। এরপর বিশেষ নিরাপত্তা বাহিনী তাকে সামরিক বিমান ঘাঁটির মধ্যে একটি নিরাপদ স্থানে নিয়ে যায়। সেখানে একটি হেলিকপ্টার প্রস্তুত ছিল, কিন্তু তিনি যেতে চাননি। তখনই আমার খালা আমাকে ডাকলেন। আমি মাকে বোঝালাম, তোমার নিরাপত্তার জন্য তোমাকে চলে যেতে হবে। যদি এই জনতা তোমাকে খুঁজে পায়, কোথাও ধরে ফেলে এবং সেখানে গুলি চলে, তাহলে অনেক মানুষ মারা যাবে। হয় তোমাকে এই হত্যার জন্য দায়ী করবে, কিংবা যদি তোমাকে ধরে ফেলে তাহলে মেরে ফেলবে। তাই সবচেয়ে ভালো হবে দেশ ছেড়ে চলে যাওয়া, এবং আমি তাকে চলে যেতে রাজি করিয়েছি। আরাফাতের লুকিয়ে থাকা নিয়ে যা জানালো ফরাসি দূতাবাস। সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ আরাফাত ঢাকার প্রবাসী। ফরাসি দূতাবাস লুকিয়ে থাকার বিষয়টি একটি গুজব বলে জানিয়েছে দেশটি। ফ্রান্স দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়। ফ্রান্স দূতাবাস জানিয়েছে, সাবেক মন্ত্রী মোহাম্মদ আরাফাত ফরাসি দূতাবাসে লুকিয়ে আছেন। এমন গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে, তবে এটি সম্পূর্ণ মিথ্যা। আয়নাঘর নিয়ে মুখ খুললেন ব্যারিস্টার আরমান। গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই আয়নাঘর থেকে বেরিয়ে আসেন সাবেক এক সেনা কর্মকর্তা সহ গুম হওয়া বেশ কয়েকজন। এই তালিকায় আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর তৎকালীন নেতা মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান। সেখানে প্রায় 8 বছর আটক ছিলেন তিনি। বার্তা সংস্থা AFP কে দেওয়া এক সাক্ষাৎকারে ওই বন্দিশালাকে শেখ হাসিনার গোপন কারাগার আখ্যা দিয়েছেন আরমান। তিনি বলেন, চোখ বেঁধে হাতে হ্যান্ডকাপ পরিয়ে দীর্ঘ 8 বছর পর গোপন কারাগার থেকে তাকে বের করে নিয়ে আসা হয়। তবে কেন বের করা হচ্ছে তা
জানতেন না তিনি। কি হয় এ নিয়ে বেশ আতঙ্কের মধ্যে একটি পিস্তল লোড করার শব্দ শুনতে পান তিনি। গুলি করার বদলে এদিন ঢাকার উপকণ্ঠে একটি কর্দমাক্ত জায়গায় গাড়ি থেকে জীবিত অবস্থায় ফেলে দেওয়া হয় 40 বছর বয়সী এই ব্যারিস্টারকে। তবে মুক্ত হওয়ার পর ব্যারিস্টার আরমান জানতেন না দেশে শিক্ষার্থীদের আন্দোলন চলছিল। এএফপি-কে ব্যারিস্টার আরমান বলেন, 8 বছরের মধ্যে সেদিন আমি প্রথমবারের মতো মুক্ত বাতাস পাই। আমি ভেবেছিলাম তারা আমাকে মেরে ফেলবে। ব্যারিস্টার আরমানকে আটকে রাখা হয়েছিল একটি গোপন কারাগারে, জানালাবিহীন একটি ঘরে। এই কারাগারে থাকা সেখানে তারা নিজেকে ছাড়া আর কাউকে দেখতে পান না। তিনি জানান, গোপনে কারাগারে রক্ষীরা সারাক্ষণ উচ্চ শব্দে গান ছেড়ে রাখত। এজন্য আজান শোনা যেত না এবং কখন কোন নামাজের সময় হয়েছে তা বোঝা যেত না। এছাড়া কত সময় আটকে আছেন সেটিও বোঝার উপায় ছিল না। আর কারারক্ষীদের কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছিল বাইরের কোনো খবরই যেন বন্ধুদের কাছে না যায়। তবে গানের শব্দ বন্ধ হলে বোঝা যেত এই কারাগারে তিনি একা নন, আরো অনেকে আছেন। কারণ তিনি অন্যদের চিৎকার ও কান্নাকাটির শব্দ ভেসে আসত। ব্যারিস্টার আরমান আরো জানান, যুদ্ধাপরাধের অভিযোগে ফাঁসি হওয়া তার বাবাকে ফাঁসি দেওয়ার কয়েকদিন আগে তাকে গুম করা হয়। ওই সময় তিনি তার বাবার পক্ষে আইনি লড়াই করছিলেন। তখন মিডিয়ার প্রকাশ্যে বিভিন্ন কথা বলছিলেন তিনি। তার বাবার বিচার নিয়ে বিভিন্ন অভিযোগও করেছিলেন। তবে এসব করার জন্য তাকে টার্গেট করা হতে পারে এটা ভাবেননি তিনি। ব্যারিস্টার আরমান জানান, একদিন রাতে তার আমার বাড়িতে হানা দেয়। আমি কোনোদিন ভাবতেও পারিনি আমার বাবার মৃত্যুদণ্ড কার্যকরের কয়েকদিন আগে আমাকে গুম করা হতে পারে। আমি তাদের বলতে থাকি, আপনারা জানেন আমি কে, আমাকে আমার মামলা চালিয়ে যেতে হবে, পরিবারের পাশে থাকতে হবে। আরমানকে গুম করার 4 সপ্তাহ পর মীর কাসেম আলীর ফাঁসির দণ্ড কার্যকর করা হয়। কিন্তু সে খবর আরমান জানতে পারেন আরো 3 বছর পর। সেখানকার এক রক্ষী ভুলক্রমে তাকে জানিয়ে দেন তার বাবা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তার বন্দিকালীন সময় পরিবার যেন গুমের ব্যাপারে কোনো কথা না বলে সে ব্যাপারে প্রতি বছরই সতর্ক করে দেওয়া হতো। নিজের মুক্ত জীবনের জন্য শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে ব্যারিস্টার আরমান বলেন, পুরো বিষয়টি সম্ভব হয়েছে কিছু তরুণের মাধ্যমে। যখন আমি এসব শিশু বাচ্চাদের দেখি আমি সত্যি আশা দেখি এটি একটি সুযোগ হবে যেখানে বাংলাদেশ নতুন দিক খুঁজে পাবে। 12 দেশের মুদ্রা নিয়ে পালাচ্ছিলেন সালমান এফ রহমান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান 12টি দেশের মুদ্রা নিয়ে পালিয়ে যাচ্ছিলেন। পালিয়ে যাওয়ার সময় রাজধানীর সদরঘাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাকে তল্লাশি করে এসব মুদ্রা জব্দ করা হয়েছে। আবেদনে উল্লেখ করা হয়েছে সালমান এফ রহমানের কাছ থেকে 12,624 ইউএস ডলার, 620 সুইস ফ্রাঙ্ক, 8,500 দিরহাম, 13 লাখ উজবেকিস্তানের সোম, 11,650 রিয়াল, 779 সিঙ্গাপুরের ডলার, 150 পাউন্ড, 1,321 ইউরো, 50,000 টাকা, 6,230 ভুটানের গুলজাম, 1,000 রুপি, 3,320 থাইল্যান্ডের বাথ মুদ্রা জব্দ করা হয়েছে। পাশাপাশি তার কাছ থেকে সবুজ রঙের 5টি ও কূটনৈতিক একটি পাসপোর্ট পাওয়া গেছে। এছাড়া আনিসুল হকের কাছ থেকে 17,512 ইউএস ডলার, 726 সিঙ্গাপুরের ডলার এবং 3টা কূটনৈতিক পাসপোর্ট পাওয়া গেছে। এদিন গ্রেপ্তার আসামি সালমান এফ রহমান ও আনিসুলকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলা তদন্তের স্বার্থে তাদের 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুনুর রশিদের আদালত তার 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গতকাল গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করে পুলিশ। তার আগে গত 16 জুলাই কোটা বিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর নিউ মার্কেট এলাকায় পাপোশের দোকানের কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে তার মা আয়েশা বেগম একটি মামলা করেন। এই মামলার অভিযোগে বলা হয়েছে ভুক্তভোগী শাহজাহান আলী নিউ মার্কেট থানার মিরপুর রোডের বলাকা সিনেমা হলের গলির মুখে পাপোশের দোকানে কাজ করত। প্রতিদিনের ন্যায় গত 16 জুলাই সকাল 9টার দিকে দোকানে কাজ করার জন্য আসে। ওই দিন সন্ধ্যায় অজ্ঞাতনামা একজন মামলার বাদীকে মোবাইল ফোন দিয়ে জানায় যে শাহজাহান আলী গুরুতর অসুস্থ অবস্থায় ধানমন্ডি পপুলার হাসপাতালে ভর্তি রয়েছে। সেখানে গিয়ে তিনি জানতে পারেন উন্নত চিকিৎসার জন্য শাহজাহানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে ছেলের মরদেহ শনাক্ত করেন তিনি। মামলার অভিযোগে আরো বলা হয়েছে কোটা সংস্কারের অজ্ঞাতনামা বিরোধীরা জামায়াত, শিবির ও বিএনপির সশস্ত্র আসামিরা এক হয়ে বিভিন্ন স্লোগান দিতে দিতে লোহার রোড, হকি স্টিক, লাঠিসোঁটা ইত্যাদি অস্ত্রশস্ত্র সায়েন্স ল্যাব ক্রসিং হতে নিউ মার্কেটের দিকে গাছ, লোহার রেলিং ভাঙচুর করতে করতে এগিয়ে আসে এবং রাস্তায় থাকা বিভিন্ন স্থাপনায় আগুন দেয়। তখন কোটা বিরোধী অজ্ঞাতনামা আন্দোলনকারীরা জামায়াত, শিবির ও বিএনপির সশস্ত্র আসামিরা এক হয়ে অতর্কিতভাবে নিউ মার্কেট থানাধীন মিরপুর রোডের টিটি কলেজের বিপরীত পাশে কাদের আর্কেড মার্কেটের সামনে পাকা রাস্তার উপর শাহজাহান আলীকে আক্রমণ করে। অজ্ঞাতনামা আসামিরা তার মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে। এতে তিনি রক্তাক্ত জখম প্রাপ্ত হয়ে রাস্তায় পড়ে থাকে। পরে উপস্থিত পথচারীরা তাকে চিকিৎসার জন্য দ্রুত ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থা খারাপ দেখে পপুলার হাসপাতাল কর্তৃপক্ষ
উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে গত 16 জুলাই সন্ধ্যায় আনুমানিক 7টা 5 মিনিটের দিকে তাকে মৃত ঘোষণা করেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।